বিসমিল্লাহির রহমানির রহিম। তা এটা হচ্ছে অনার্সের যে আইসি এর কোর্স আছে সেটার হচ্ছে প্রথম যে ইউনিটটা আছে সেটা। তো সিলেবাসে মোটামুটি কয়েকটা চ্যাপ্টার আছে, সবগুলাই মোটামুটি ইজি। লাস্টের দিকে ওগুলো দেয় হয়তো একটু প্র্যাকটিক্যাল টাইপের, এই টাইপের কিছু আছে, এবং প্র্যাকটিক্যালটা দিছে পুরোটা ফ্রিল্যান্সিং এর উপরে। মেনলি কোর্সটা সাজাইছে ওইভাবে যাতে হচ্ছে কেউ শিখা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে পারে, এটা উদ্দেশ্য। হ্যাঁ, কিন্তু ওটাতে প্র্যাকটিক্যালটা যেটা দেখাইছে যে কোনো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এটা কিন্তু আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি। যেহেতু আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে 15 বছর থেকে কাজ করতেছি, সেক্ষেত্রে মনে করি গণহারে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট একটা করে অ্যাকাউন্ট খুলে, তাহলে কতগুলো অ্যাকাউন্ট হয়ে যাবে আপওয়ার্কে। এবং অ্যাকাউন্ট গুলো কিন্তু বাংলাদেশ থেকে ভাবে অ্যাপ্রুভও করতে চাইতেছে না এখন। আর এতগুলো মানুষ যখন করবে একই কম্পিউটার থেকে, একই আইপি থেকে, এগুলো আসলে কোনো কাজে দিবে না যদি কলেজের কম্পিউটার ল্যাব থেকে করতে চায়। আর অ্যাকচুয়ালি এখানে যে সিলেবাসটা দিছে এটা আসলে ওইভাবে সকল স্টুডেন্টের জন্য শেখা কষ্টকর হয়ে যাবে। পরীক্ষায় পাশের ব্যাপারে সে ভালো নাম্বার পাইতে পারে, কিন্তু এটা যে মেন উদ্দেশ্য যে স্টুডেন্ট গুলাকে যারা এতে আগ্রহী তারা হচ্ছে ফিনান্সিং ক্যারিয়ার করবে। মেন বইয়ের উদ্দেশ্য কিন্তু এই টাইপের। তো যাই হোক, আমি সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। একেবারে সবগুলো টপিক ইজি, ইন্টারের মতো এত কমপ্লেক্স না। ইন্টারে যেমন প্রোগ্রামিং চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো অনেক কমপ্লেক্স, এগুলাতে সেই রকম কমপ্লেক্স কিছু নাই। যেহেতু তোমরা ইন্টারে এগুলো পড়ে আসছো ওগুলা, অতএব আমার মনে হয় না বেশি কষ্ট হবে। তা প্রথমেই আছে দেখো ইউনিট 1.1-এ তথ্য কি বা ডেটা কি, ডেটা এবং তথ্যের মধ্যে পার্থক্য, এগুলো তোমরা প্রথমত অলরেডি পড়ছো। যে তথ্য হচ্ছে কোনো হচ্ছে কাঁচামাল যেটা বলি আমরা, আর কাঁচামাল প্রক্রিয়া করার পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডেটা। যেমন তথ্য, যেমন তোমার বাড়ি বাড়ি যাবে বিভিন্ন সময় ভোটার রেজিস্ট্রেশনের জন্য বা বিভিন্ন তথ্য নেওয়ার জন্য যে ডাটা এন্ট্রি গুলা করে নিয়ে আসে, ওগুলো হচ্ছে কাঁচামাল বলা হয়। ওগুলো পরে প্রসেসিং করে তোমাকে একটা যে ভোটার আইডি কার্ড দেয় বা এই টাইপের দেয়, সেটা হচ্ছে তথ্য রূপান্তর করে দেয়। তা এটা পার্থক্য আছে, এগুলা তো তোমরা জানো, এগুলা আমি স্কিপ করে গেলাম। তারপর আইসিটি কি বা তথ্য প্রযুক্তি কি, প্রযুক্তি এগুলা তো তোমরা অলরেডি আর আগে পড়ে আসছো, ওগুলো আমি স্কিপ করলাম। দেখো আইসিটির যে মূল উপাদান আছে, যেমন হার্ডওয়্যার আছে, সফটওয়্যার, নেটওয়ার্ক ব্যবস্থা, ডেটা ও তথ্য, মানুষ, প্রক্রিয়া বা নীতিমালা, এগুলাও হচ্ছে আমরা হচ্ছে ইন্টারে পড়ে আসছি। হার্ডওয়্যার বলতে যে জিনিসগুলো আমরা, যেমন কম্পিউটার, সার্ভার, প্রিন্টার, যেগুলো আমরা হাতে ধরতে পারি, যেগুলো স্পর্শ করা যায়। আর সফটওয়্যার হচ্ছে যেগুলো তুমি ধরতে পারবে না কিন্তু এগুলোর কাজ অনুভব করতে পারবে তুমি। যেমন অপারেটিং সিস্টেম আছে, ব্রাউজার, বিভিন্ন তোমরা মোবাইলে সফটওয়্যার ইউজ করো, এগুলা সফটওয়্যার যেটা তোমরা জানো অলরেডি। তারপর হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থা। নেটওয়ার্ক মানে হচ্ছে এই ডিভাইসগুলো কানেক্ট করার জন্য আমরা কোনো একটা নেটওয়ার্ক ব্যবহার করি, সেটা হচ্ছে বলা হয় নেটওয়ার্ক ব্যবস্থা। যেমন তোমার কোনো ব্লুটুথ হেডফোন থাকতে পারে, সেটা কানেক্ট করার জন্য আমরা অবশ্যই ব্লুটুথ লাগবে। আবার ওয়াইফাই, আমরা রাউটার থেকে কানেক্ট করার জন্য ওয়াইফাই ইউজ করি। কিছু ওয়াইফাই প্রিন্টার পাওয়া যায় যেগুলো হচ্ছে কম্পিউটারের মাধ্যমে তার ছাড়াই আমরা প্রিন্ট করতে পারি, এই টাইপের। তারপরে ল্যান, আমরা অনেকগুলো কম্পিউটার একসাথে ল্যান কানেকশন দিতে পারি। তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর হচ্ছে ওয়ান, আমরা পুরো সারা বিশ্বব্যাপী আমরা যদি কানেক্ট থাকতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়ানে কানেক্ট থাকতে হবে, এই তো। আর মোবাইল নেটওয়ার্ক আছে, মোবাইল নেটওয়ার্ক ওই একই টাইপের, একটা ওয়্যারলেস নেটওয়ার্ক। ডেটা বা তথ্য মানে তুমি যে, যেমন সাপোজ তুমি কম্পিউটার থেকে প্রিন্টারে প্রিন্ট দিবা, তুমি যে কোনো একটা ফাইল প্রিন্ট দিবা, সেটাই হচ্ছে ডাটা। বা তুমি একজনকে একটা ইমেল করলা, একটা ছবি পাঠাইলে, এই যে তুমি ছবিটা পাঠাইলা, এটাই হচ্ছে ডাটা বা তথ্য। আর হচ্ছে মানুষ। এখন দেখো এই কাজটা করতে অবশ্যই একটা মানুষ লাগবে। কম্পিউটার যে প্রিন্ট দিবে সে তো
পিন করা মানে কমান্ড দেওয়ার জন্য একজন লোক থাকবে, সেই হচ্ছে লোকটাই হচ্ছে মানুষ। আর একটা হচ্ছে প্রক্রিয়া বা নীতিমালা, তথ্য পরিচালনা নিরাপত্তা যোগাযোগের জন্য ব্যবহৃত নিয়ম বা পদ্ধতি, মানে কিছু নিয়ম নীতি আছে। আমরা ইন্টারে পড়ছিলাম ওই যে কম্পিউটার ইথিক্স এর কিছু নিয়ম ছিল, ওই টাইপের কিছু নীতিমালা আছে। যেমন তোমার কিছু কাজ করতে হবে, যেমন তোমার নিয়মিত সফটওয়্যার আপডেট রাখতে হবে। তারপরে হচ্ছে তোমার যে প্রত্যেক দেশের একটা নিয়ম নীতি আছে, এই যে তুমি কি কাজ করতে পারবা কি কাজ করতে পারবা না। যেমন অন্যের ডাটা চুরি করা যাবে না, তোমার ডাটাকে সবসময় ব্যাকআপ রাখতে হবে। তারপরে সফটওয়্যার গুলো বৈধ হইতে হবে এবং লাইসেন্স ধারী হইতে হবে, এরকম টাইপের যে নীতিমালা আছে সেগুলো তোমার মানতে হবে। আর তারপর হচ্ছে দেখো যোগাযোগ প্রযুক্তি, এটাও আমাদের ইন্টারে পড়া আছে, যে আমরা যে প্রযুক্তিগুলোর মাধ্যমে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যোগাযোগ করতে পারি, যেমন মোবাইল ফোন, টেলিফোন আছে, এগুলো জাস্ট আমাদের ইন্টারমিডিয়েটে পড়া। আর তথ্য প্রযুক্তির অবদান, এটাও ইন্টারে পড়া আমাদের আছে, যে তথ্য প্রযুক্তি আমরা কি করতেছে, এই সময় এবং খরচ বাঁচাইতেছে। যেমন আমি একটা লোকের সাথে যোগাযোগ করা দরকার, আমরা এখন চাইলেই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারি, যাওয়ার দরকার নেই। তাকে একটা ফাইল পাঠাবো, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম বা ইমেইলে পাঠিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে আমরা আমার কোনো কিছু শেখা দরকার, তাহলে আমরা ইউটিউব দিয়ে শিখতে পারি। আর কেনা বেচার ক্ষেত্রে অনলাইনে সবাই, যেমন দারাজ, তারপরে হচ্ছে আর যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে আমরা কেনাকাটা করতে পারি। তারপরে এখন হচ্ছে বিদ্যুৎ বিল তুমি দিতে চাও না কেন, তুমি হচ্ছে ঘরে বসে দিতে পারবা বিকাশের মাধ্যমে। তারপর বিভিন্ন আমরা যে ইন্টারনেটে চার্জ গুলো পরিশোধ করি সেগুলো কিন্তু আমরা মোবাইল দিয়ে দিতে পারি। আরো যে অনলাইনে বিভিন্ন সেবাগুলো আছে, যেমন হচ্ছে বিভিন্ন অনলাইনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা টাকাগুলো অনলাইনে পে করতে পারি। আগে তো হচ্ছে ব্যাংকে যে দিতে হইতো, এখন সেটা দিতে হয় না। তারপর দেখো আইসিটি সম্পর্কিত কিছু পরিভাষা দিচ্ছে এখানে, কি কি আমরা এখানে ব্যবহার মানে ওয়ার্ড ইউজ করছি এই টাইপের, যেমন তথ্য প্রযুক্তি, আইটি যেটা বলি আমরা। তারপরে হচ্ছে যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি আলাদা। তথ্য প্রযুক্তি হচ্ছে যে প্রযুক্তিটা আমরা, যেটা দ্বারা একটা জিনিস হচ্ছে সঠিক না ভুল, বা তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ, এগুলা কাজে যেগুলো ব্যবহার করা সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা এক জায়গাতে আরেক জায়গায় আমরা যোগাযোগ করতে পারি, তথ্য প্রেরণ করতে পারি। তারপরে ইন্টারনেট আছে, এগুলা যেটা তথ্য নেটওয়ার্কিং, এগুলো তো জানোই। এখানে নতুন একটা জিনিস ক্লাউড কম্পিউটিং, এটা তোমরা ইন্টারনেটে পড়ে আসছো, সেটা আবার আমি বলি। ক্লাউড কম্পিউটিংটা অনেকেই হচ্ছে ওখানে ইগনোর করে আসে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি কম্পিউটিং ব্যবস্থা যেখানে হচ্ছে তুমি হচ্ছে মানে এটা উদাহরণটা এইভাবে দেওয়া যায়, যেমন হচ্ছে তোমার কোনো কিছু দরকার, তুমি একটা সাপোজ ছোট একটা কোম্পানি খুলবা, তোমার কিছু অত্যাধুনিক কম্পিউটার দরকার, কিন্তু তোমার ওই সময় কেনার তোমার সামর্থ্য নাই। সেক্ষেত্রে তুমি ভাড়ায় কিছু এরকম কম্পিউটার পাবা ইন্টারনেটের মাধ্যমে, তুমি সেখানে কাজ করতে পারবা। তো এইটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা। ক্লাউড মেইনলি সব জায়গায় ইউজ করা হইতেছে এখন। তোমার মোবাইলেও ক্লাউড আছে, যেমন হচ্ছে গুগল ড্রাইভ যে ইউজ করো সেটাও কিন্তু ক্লাউড কম্পিউটিং এর একটা অংশ। আমরা কম্পিউটার হচ্ছে ওয়ান টাইপ ইউজ করি, তারপর হচ্ছে ড্রপ বক্স ইউজ করি, এগুলো সবগুলো ক্লাউড কম্পিউটিং এর অংশ অ্যাকচুয়ালি। তা এটা ক্লাউড কম্পিউটিং ব্যবস্থার হচ্ছে যতটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। এটা হচ্ছে যদি তোমার ইন্টারনেট ব্যবস্থা ধসে পড়ে তাহলে কিন্তু তুমি আর ওই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে না। তার মানে ক্লাউড কম্পিউটিং হচ্ছে তোমার কন্ট্রোলে নেই, কন্ট্রোলের বাইরে থাকে সব সময়। যেমন হচ্ছে এখন যে সিসি ক্যামেরা গুলো আছে ওগুলো ক্লাউড সেবা আছে। তোমার সিসি ক্যামেরা যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে তথ্যগুলো ক্লাউডে থাকবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি আছে, এটা তো জানি, যে তথ্য সিস্টেম করে অনুমোদিত প্রবেশ ও আক্রমণ থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা। মানে আমরা আমাদের মোবাইল গুলা বা কম্পিউটার গুলা বা আমাদের অনলাইন যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকে আমরা যাতে হচ্ছে নিরাপদে রাখতে পারি, যাতে কোনো হ্যাকার আমার তথ্যগুলা নিতে না পারে। যেমন হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সময় দেখানো বলে না যে এখানে 50, এখানে ক্লিক করলে 50 জিবি পাওয়া যাবে, এই যে পাওয়া যাবে, ওগুলো সবগুলো কিন্তু ফিশিং লিঙ্ক থাকে। ওগুলা তুমি তথ্য দেওয়ার পরে তারা তোমার কাছে
ফেসবুকের অ্যাক্সেসটা নিয়ে নেয়, কিন্তু কিন্তু তুমি হয়তো বুঝতে পারো না, কারণ তোমার পাসওয়ার্ড যদি চেঞ্জ না করে তুমি মনে করতেছো ঠিক ঠিক আছে, কিন্তু সেও চালাইতেছে তুমিও চালাইতেছো। ব্যাপারটা কিন্তু এরকম, সে পাসওয়ার্ড চেঞ্জ করলে তুমি বুঝতে পারবো চেঞ্জ করছে, কিন্তু সে যদি চেঞ্জ না করে তাহলে কিন্তু তুমিও চালাইতেছো সেও চালাইতেছে, এবং তোমার চ্যাটিং গুলা সে দেখতেছে। কিন্তু এখন ফেসবুক হয়তো বা নতুন একটা আপডেট আনছে, নতুন ডিভাইসে লগ ইন করলে সেখানে একটা পিন কোড দিতে হয় যাতে সে যে আগের মেসেজগুলো দেখতে চায়। তো যাই হোক, আমাদের ওই সব লিঙ্কে ক্লিক করা যাবে না। তারপরে ই গভর্নেন্স আছে, এটা হচ্ছে গভর্নমেন্টের যে সেবাগুলো আছে সেগুলো অনলাইনের মাধ্যমে যে আমরা পাই সেগুলা, সেই টাইপের। যেমন আমরা এখন চাইলেই অনলাইনে বিভিন্ন বিল পরিশোধ করতে পারি, তারপর হচ্ছে অনলাইনে হচ্ছে চিকিৎসা সেবা নিতে পারি। আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইড, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করতেছি এই প্রযুক্তিগুলো অন্য অন্য দেশ অনেক আগে ইউজ করছে। তা তাদের আমাদের দেশে ইন্টারনেট স্পিড দেখো, তাদের দেশে ইন্টারনেট স্পিড দেখো অনেক কম বেশি। তো অন্য দেশগুলো কি অনেক উন্নত হয়ে যেতেছে, আমরা যারা ছোট দেশগুলো সেগুলো আসলে প্রযুক্তিতে অত আগাইতে পারতেছি না। সেক্ষেত্রে কি হইতেছে, মানে দুইয়ের মধ্যে তফাৎ তৈরি হইতেছে, তারা অনেক ভালো সুবিধা পাইতেছে, আমরা পাইতেছি না, এই টাইপের। তারপর টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন যেটা বলছে দূরবর্তী স্থান তথ্য প্রেরণ ও গ্রহণ, যেটা হচ্ছে আমরা মোবাইল মানে আহ, যে আমরা নেটওয়ার্ক ইউজ করি সেই টাইপের কিছু, এই টাইপের। যেমন হচ্ছে আমরা মোবাইলে কি করি, আমরা কথা বলতে পারি, ইন্টারনেট ইউজ করতে পারি। তা কি করছে, আমরা যে মোবাইল যে নেটওয়ার্ক টাওয়ারটা ইউজ করি সেটা হচ্ছে মূলত এই টেলিকমিউনিকেশনের একটা অংশ অ্যাকচুয়ালি। আর হচ্ছে আইওটি আছে, ইন্টারনেট অফ থিং, এটা বলতে বোঝায় যে আমাদের সমস্ত যন্ত্রগুলা ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে যুক্ত করা। যেমন তোমার একটা সিসি ক্যামেরা তুমি ইন্টারনেটের সাথে যুক্ত করলা, তোমার একটা অ্যান্ড্রয়েড টিপি বক্স আছে সেটা তুমি ইন্টারনেটে যুক্ত করলা, তোমার একটা এনভিআর আছে বা ডিভিআর আছে, এগুলা তুমি ইন্টারনেটে যুক্ত করলা, বা তোমার কম্পিউটারটা তুমি ইন্টারনেটে যুক্ত করলা, এগুলো হচ্ছে, বা তোমার যে ফ্যানের সুইচ আছে বা সুইচ আছে, যেমন আমার কম্পিউটার ইন্টারনেটে যুক্ত থাকে, আমি যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা কন্ট্রোল করতে পারি। তো এটা হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিং। বর্তমানে বিশ্বে কিন্তু এটা একটা নতুন ধারণা। এটা মোটামুটি বাংলাদেশে ওইভাবে আহ, প্রচলিত না, মোটামুটি শুরু হয়ে গেছে এখন, প্রায় দেখো বলে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন কোম্পানি বের করছে যে তুমি মোবাইল দিয়ে লাইট ফ্যান সুইচ কন্ট্রোল করতে পারবে, স্পিড বাড়াইতে পারো কমাইতে পারবা, এই টাইপের কিছু। তারপর হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো ইন্টারমিডিয়েট পড়া আছে তোমাদের। তারপরেও যে এটা হচ্ছে এআই হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা এই মানে মানুষের বুদ্ধিটাকে কৃত্রিম উপায়ে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হয় অ্যাকচুয়ালি, যেটা তোমরা চ্যাট জিপিটি ইউজ করো, তো এই টাইপের। তা এ কি করে, এ হচ্ছে মানুষ যেভাবে কাজ করে সেইভাবে অনুকরণ করার চেষ্টা করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এই বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ম হচ্ছে যেভাবে কাজ চলতেছে, সামনে হচ্ছে দেখা যাবে কি যে 40 সাল বা 50 সালের দিকে এসে দেখা যাবে যে আম, মানে বেশিরভাগ কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে চলে যাবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার একটা এখন পর্যন্ত একটা লিমিটেশন আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করতে পারে শুধু ওকে যে তুমি ডেটা গুলা দিছো সেই ডেটা গুলার আলোকে সে প্রসেসিং করে তোমাকে একটা উত্তর দিতে পারে, কিন্তু ওই নিজে কোনো কিছু মৌলিক ভাবে কোনো কিছু গবেষণা করতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এটা একটা সীমাবদ্ধতা বর্তমানকালে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা একটা মৌলিক গবেষণা পরিকল্পনা সম্ভব না। ওকে যে ইনফরমেশন দেওয়া হয়, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা তোমাদের যে ইনফরমেশন গুলো প্রোভাইড করে চ্যাট জিপিটি, সে গুগলের বা বিভিন্ন সার্ভারের বিভিন্ন ওয়েবসাইটে তথ্য ডেটা কালেকশন করে তোমাদেরকে প্রোভাইড করে। এখন যদি ডেটা কালেকশন করে মানে তার ডেটার সোর্স যদি বন্ধ করে দেওয়া হয়, সে কিন্তু তোমাকে কোনো ওইভাবে ডেটা দিতে পারবে না, ইনফরমেশন তোমাকে দিতে পারবে না সে। সামনের বছরগুলোতে হয়তোবা এই যে সীমাবদ্ধতা আছে এটা হচ্ছে দূর হয়ে যাবে, এবং তখন কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে যাবে আরো বিধ্বংসী। তা এখানে আইসিটির গুরুত্ব আছে। তা আইসিটি আসলে আমরা কোথায় কোথায় আইসিটি আমাদের কাজে লাগে, যেমন শিক্ষা ক্ষেত্রে লাগে, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্যসেবা। শিক্ষা ক্ষেত্রে আমরা হচ্ছে অনলাইন ক্লাসে, ই লার্নিং এ বা ভার্চুয়াল লাইব্রেরি এই টাইপের। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমরা যে বর্তমানে যে
অনলাইন শপিং গুলা করি এবং অনলাইন ব্যাংকিং সেক্ষেত্রে ব্যবহার করা হয়। স্বাস্থ্যসেবা টেলিমেডিসিন তো জানোই, যেটা টেলিফোনের মাধ্যমে যে সেবাটা টেলিমেডিসিন বলা হয় সেই টাইপের। তার রোগীর ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এই যে ইএমআর, যেটা হচ্ছে আহ, বিভিন্ন সরকার এবার তার নির্বাচনী ইশতেহারে দিতেছে যে এরকম একটা হেলথ রেকর্ড থাকবে, যে ওই আইডিতে ক্লিক করলে তার সারা জীবনে যে রোগের যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখা যাবে। তারপরে সরকার ও প্রশাসনে কি আমরা কাজ করি, যেমন ই গভর্নেন্স, নাগরিক সেবা, যেমন হচ্ছে এখন জন্ম নিবন্ধন সব অনলাইনে আসছে সেই টাইপের। তারপরে যোগাযোগ তথ্য বিনিময়, আমরা এর মাধ্যমে ভিডিও কল করতে পারি, মেসেঞ্জার চ্যাটিং করতে পারি, ইমেল করতে পারি, সেগুলা বলছে। শিল্প উৎপাদন ব্যবস্থা এখন হচ্ছে যে শিল্প ক্ষেত্রে মেইনলি হচ্ছে অটোমেশন ও রোবোটিক্স ইউজ করা হইতেছে। সেক্ষেত্রে দেখা বলো যে আগে যে এখানে লোকের দরকার ছিল, এখন সেখানে লোকের দরকারটা কমে গেছে। অটোমেটিক্যালি বিভিন্ন টেলিভিশন অ্যাড দেখো যে স্বয়ংক্রিয়ভাবে হাতের স্পর্শ ছাড়াই পণ্য উৎপাদিত হইতেছে। সেক্ষেত্রে এটা তাই ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণে এই অটোমেশন ইউজ করা হইতেছে, যেখানে মানুষের কোনো দরকারই নেই অ্যাকচুয়ালি। তারপরে গবেষণা ও উদ্ভাবনে বিভিন্ন গবেষণা করার ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় বর্তমানে। যেমন হচ্ছে সিমুলেশন সিমুলেশন করার ক্ষেত্রে বা মডেলিং বলতে এটা বোঝাইতেছে যে আমরা যে ভার্চুয়াল ভাবে কোনো কিছু করা, যে অরিজিনাল না, বাস্তবের মতো এই টাইপের কিছু করে। যেমন হচ্ছে আমি একটা প্রোডাক্ট বানাইলে ওই প্রোডাক্ট আসলেই দেখতে কেমন হবে, এটার ব্যবহার করলে আসলেই কেমন সুবিধা পাওয়া যাবে, এগুলো আমরা কৃত্রিম ভাবে আগে দেখতে পারি। মানে বাস্তবে না দেখে কৃত্রিম ভাবে আমরা দেখতে পারি, বাস্তবে নাও বানাই দেখতে পারি। সেটা হচ্ছে যে সিমুলেশন বা মডেলিং বলি আমরা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং যেটা বলি, মানে এখন বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করা হয়, কারণ এত বিশাল বিশাল ডেটা নিয়ে কাজ করা মানুষের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতেছে, সেটা হচ্ছে অনেক কম সময়ের মধ্যে তোমাকে করে দিতেছে। আর আইসিটি ক্ষেত্রে তুমি কি কি সুবিধা পাবা, যেমন তথ্য দ্রুত, যেগুলো সুবিধাগুলো আমরা বর্তমানে যেগুলো ব্যবহার করতেছি সবগুলোই সুবিধা। যেমন সহজে যোগাযোগ করতে পারি, শেখার উন্নতি, তারপরে ব্যবসা বা অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, যেগুলো আমরা কাজগুলো আমরা উপভোগ করতেছি সবগুলো। এবং এর ক্ষতিকর দিকও আছে। এবং হচ্ছে এই যে ক্ষতিকর দিকটার মধ্যে আছে কি, প্রথমে এগুলো হচ্ছে অনেক ব্যয়বহুল। মানে তুমি একটা ভালো কম্পিউটার কিনতে চাইতেছো বা ই করতেছো, এটা ব্যয়বহুল। তারপর হচ্ছে এখন কি হইতেছে, মানুষ কোনো কিছু আর যেমন এখন কোনো কিছু আর লিখতেছে না, মানুষ সবসময় চ্যাট জিপিটি কে দিয়ে লেখাইতেছে। তার মানে কি হইতেছে, মানুষ আহ, নিজে আর কিছু করতেছে না, আরেকজনের উপর নির্ভরশীল হয়ে পড়তেছে, এবং আস্তে আস্তে মানুষ অলস হয়ে যাবে, নিজে আর কিছু করতে পারবে না। আর নিরাপত্তা ঝুঁকি, যত যত তুমি টেকনোলজি ইউজ করবা, তুমি তত তোমার ডেটা হচ্ছে তত হচ্ছে অনিরাপদ। কারণ অনলাইনে কোনো কিছুই আসলে সিকিউর না। তুমি যতই শক্ত পাসওয়ার্ড দেওয়া যাই করো না কেন, অনলাইনে কোনো কিছু সিকিউর না। যে কোনো সময় তোমার এই ডাটা ফাঁস হয়ে যেতে পারে, ব্যক্তিগত ডাটা চুরি হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ হ্রাস, তার মানে হচ্ছে আমরা দেখো এখন হচ্ছে আমরা কারোর সাথে দেখা করতে না, একসাথে পাশাপাশি বসে দেখো মোবাইলে চ্যাটিং করতেছি, পাশাপাশি দুজন বসে মোবাইলে কথা বল, মানে মোবাইলে মেসেঞ্জারে কথা বলতেছি। মানে বাস্তবে যে একটা দেখা হইলে একজন বন্ধুর সাথে বা আত্মীয়র সাথে যেটা ফিল, সেই ফিলটাকে এখন হইতে মানে কমে যাইতেছে। তথ্যের ভুল বা বিভ্রান্তি, এখন দেখো আমরা ফেসবুকে কোনো কিছু ফাইলে শেয়ার করতেছি এবং ওটা আসলে কি সত্যি না মিথ্যা সেটা আমরা কেউ যাচাই করতেছি না। সেক্ষেত্রে হচ্ছে কি ভুল তথ্য ছড়ায় পড়তেছে। স্বাস্থ্য সমস্যা, এই আসলেই দীর্ঘ সময় কম্পিউটার বসে থাকলে কি হয়, যখন আমি 15 বছর ফ্রিল্যান্সিং করি, তা আমি অনেক সময় দেখা যেত কি ছয়টায় বসতাম, সকাল 6টায় উঠতাম, বসে বসে কাজ শিখতাম বা করতাম। তো এইটা করার কারণে আমার হচ্ছে দেখা যায় যে অনেক এখন বসে থাকতে অনেক অনেক ব্যথা করে, পিঠ ব্যথা করে, এবং হাতের যেখানে কবজি সেখানে কালো দাগ হয়ে গেছে, এবং চোখের অনেক সমস্যা হয়। ঘুম কম হবে, তোমার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। তো এগুলা সমস্যা, স্বাস্থ্য সমস্যা আছে, এবং তুমি মেন্টাল প্রেশারে থাকবা। এখানে টাকা ইনকাম আছে কিন্তু তুমি একটা মেন্টাল প্রেশারে থাকবা। তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইড, বা এই যে যেটা বললাম অলরেডি আগেই বলছি,
যে একটা অসমতা তৈরি হবে, একজন বেশি সুবিধা পাবে, একজন কম সুবিধা পাবে। ইতিবাচক প্রভাবের ক্ষেত্রে কি আছে, এই যে অনলাইন ক্লাস, আমরা কি কি আসলে বর্তমানে করতেছি সেগুলা। আর নেতিবাচক প্রভাবের ক্ষেত্রে দেখো, নেতিবাচক প্রভাব ইন্টারনেটে যখন বেশি সময় তুমি দিবা, তুমি কি হবে, তোমার হচ্ছে যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক রিলস দেখে, একটার পরে দেখতেই থাকে, দেখো একটার পর একটা, সেক্ষেত্রে তোমার অনেক সময় নষ্ট হবে। ভুল তথ্যের যুগে, ওই যে বললাম যে অনলাইনে পড়তে পড়তে একটা রুটিন দিছে, দেখবা যে ভুল নোটিশ, হালকা একটা নোটিশ দিছে যে পরীক্ষা বন্ধ হয়েছে বা চালু হয়েছে, তুমি সেটা দেখে শেয়ার করতেছো, আরেকজন পরে বিভ্রান্ত হইতেছে কোনটা সঠিক আর কোনটা ভুল। আর প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা, এখন হচ্ছে কি, মানুষ হচ্ছে মানে হাতে লেখা বই বা এগুলা পড়তে পারে, মোবাইলেই পড়তে চায়। মোবাইলে কিন্তু আসলে পড়া হয় না। তুমি পড়তেছো, একটা মোবাইলে মেসেজ আসলো, তুমি কিন্তু ওই পড়া বাদে মেসেজটা দেখবা। আর ডিজিটাল ডিভাইড, এটা অলরেডি বলছি, স্বাস্থ্য সমস্যা যেটা অলরেডি বলছি। সামাজিক ক্ষেত্রে আইসিটির যে প্রভাব আছে, সামাজিক ক্ষেত্রে আসলে কি কি, যেগুলো আমরা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করি সেগুলা। আর নেতিবাচক প্রভাব এর আগেই বললাম যে হচ্ছে পাশাপাশি একজন মানুষের সাথে কথা বলা এবং অনলাইনে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তোমার একজনের সাথে একজনের সম্পর্ক অবনতি ঘটায়। অর্থনৈতিক ক্ষেত্রে একই অবস্থা। যেগুলো আমার অর্থনৈতিক ক্ষেত্রে আমার হচ্ছে এই আইসিটির একটা বড় অবদান আছে, ফ্রিল্যান্সিং সেক্টর, গ্লোবাল মার্কেট প্লেসে তুমি জব করতে পারবা, এটা একটা বড় সেক্টর। বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন বাড়তেছে এবং আমরা গ্লোবাল মার্কেট প্লেসে প্রবেশ করতেছি। যেমন আমি প্রায় ওয়ার্ল্ডের 37% কান্ট্রিতে কাজ করছি যাবত। তা হচ্ছে এক্ষেত্রে ওখান থেকে হিউজ পরিমাণ ডলার আমি আর্ন করছি, যেটা বাংলাদেশের রেমিটেন্স ভিত্তিতে হেল্প করছে। তো এইভাবে আমরা আইসিটি বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা হচ্ছে বাইরের দেশের অর্থ উপার্জন করতে পারি। এখানে নেতিবাচক কিছু প্রভাব আছে, এবং এখন দেখো এই যে মিনওয়াল কিছু মানুষ চাকরি হারাবে, যেমন হচ্ছে সবকিছু যে অটোমেশন আসে যায়, মানুষ কিন্তু কাজ করবে না। আর এটার প্রাথমিক বিনিয়োগ অনেক ব্যয়বহুল, এটা সেটা চ্যালেঞ্জ ব্যবসার ক্ষেত্রে। অর্থনৈতিক বৈষম্য হচ্ছে মানে যেগুলা দেশ হচ্ছে এই আইসিটিতে বেশি ডেভেলপ, তাদের সাথে আমরা আসলে ওইভাবে পারবো না, সেই জন্য আমরা পিছিয়ে পড়বো অনেক। এবং সবচেয়ে বড় সমস্যা সাইবার নিরাপত্তা ঝুঁকি। এই যে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ চুরি হয়েছিল, সেটা কিন্তু এই যদি ইন্টারনেট ব্যবস্থা না থাকতো, তাহলে কিন্তু আমাদের রিজার্ভটা এইভাবে চুরি হইতো না। ওরা কিন্তু পুরাটাই হচ্ছে বাইরের দেশে বসে কাজটা করছে সুন্দরভাবে, হ্যাকিং করে এই বাংলাদেশের ব্যাংকের যে রিজার্ভটা চুরি করছে। তারপর হচ্ছে আইসিটি শিক্ষাক্ষেত্রে কেরিয়ার। এই যে আইসিটি টিচার বা লেকচারার, তুমি পড়াশোনা করে আইসিটি পড়াশোনা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আইসিটি টিচার হতে পারবা। সেক্ষেত্রে আবার অনলাইন ই লার্নিং ডেভেলপার হতে পারো, বিভিন্ন অনলাইন কোর্স এগুলো তৈরি করা ডেভেলপার হতে পারবো, কন্টেন্ট। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, মানে এই ধরনের তুমি কিছু কন্টেন্ট পরিকল্পনা করতে পারবা। তারপর হচ্ছে টেকনোলজি ম্যানেজমেন্ট সাপোর্ট বলছে, যে আইটি স্পেশালিস্ট, বিভিন্ন হচ্ছে নেটওয়ার্ক বা সফটওয়্যারের সমস্যা সমাধান করতে পারবা তুমি। এই টাইপের যে বিভিন্ন কাজ, আইটি রিলেটেড, আইটি স্পেশালিস্ট বিভিন্ন কোম্পানির বা ব্যাংক প্রতিষ্ঠানের বা বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার সবগুলো হচ্ছে আইটি স্পেশালিস্ট লাগে ওদের নিজস্ব কাজের জন্য। তারপরে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে, বিভিন্ন হচ্ছে যে নেটওয়ার্ক পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, বিভিন্ন সার্ভার যে ডাটাবেস আছে সেগুলো চালানোর জন্য। এগুলা বিভিন্ন অনলাইনে এবং হচ্ছে অফলাইনে দুই ধরনের জবই পাওয়া যায়। তারপরে কন্টেন্ট ও মিডিয়া ডেভেলপমেন্ট, যেগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে, শিক্ষামূলক বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে ব্যবহার করা হয়। বিভিন্ন তুমি এরকম শিক্ষামূলক সফটওয়্যার তৈরি করতে পারো, যেমন বিভিন্ন এখন বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে কি করে অনলাইনের মাধ্যমে তারা প্রশ্ন বানাইতে পারবা, তুমি এখানে টিউটোরিয়াল বানাইতে পারবা, এই টাইপের কিছু সফটওয়্যার আছে, পাওয়া যায়। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপার, এটা একটা খুবই ডিমান্ডফুল একটা কাজ। এটা শিখা তুমি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করতে পারবা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট বানাইতে পারবা, বা শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের আমরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে ধরনের ওয়েবসাইট বা থিম দরকার, সেই টাইপের থিম বা প্ল্যাটফর্ম তুমি বানাইতে পারবা।
তারপর হচ্ছে গবেষণা। তুমি এই আইসিটি নিয়ে তুমি গবেষণা করতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে কারিকুলাম ডেভেলপার আইসিটি বা এই টাইপের আইসিটি বিষয়ক শিক্ষা কারিকুলাম তৈরি বা আপডেট, এগুলো অনেক আহ, পরের ব্যাপারে। এগুলো তো আমরা যারা হচ্ছে একবার আইটি নিয়ে পড়ে তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য ওইভাবে। তারপর উদ্যোক্তা সুযোগ, তুমি হচ্ছে অনলাইনে বিজনেস করতে পারবা বা শিখাইতে পারবা, কোচিং সেন্টার পরিচালনা করতে পারবা। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান যেমন হচ্ছে 10 মিনিট স্কুলের মতো যদি তুমি এরকম কিছু বানাইতে চাও, সেক্ষেত্রেও তুমি বিভিন্ন শিক্ষা প্রযুক্তিমূলক প্রতিষ্ঠান তুমি বানাইতে পারবা। সেখান থেকে তুমি বিভিন্ন কোর্স সেল করতে পারবা, মানুষকে শিখাইতে পারবা। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের পুরাটাই বাংলা পড়া। তোমরা হচ্ছে যদি 2 ঘন্টা পড়ো, আমার মনে হয় 2 ঘন্টা এটা মেকআপ হয়ে যাবে। 2 ঘন্টাও লাগবে না, কারণ এসএসসি তে সব পড়া আছে। তাই এখানে কিছু ছোট প্রশ্ন আছে, যেমন তথ্য কি, ডাটা কি, প্রযুক্তি কি, আইসিটি পূর্ণরূপ, যোগাযোগ প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল ডিভাইড, আইওটির পূর্ণরূপ, ই গভর্নেন্স। এই পরীক্ষায় কিন্তু তোমাদের এই অতি সংক্ষিপ্ত এগুলো নিয়ে অনেক ঝামেলা বাজে, তো এগুলো একটু পড়ে নিবা। আর হচ্ছে এখানে দেখো একেবারে আইসিটি সুবিধা অসুবিধা, ইন্টারনেটের মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তির অবদান সমূহ, এই একই টাইপের প্রশ্ন সব। আর এখানে কিছু বড় প্রশ্ন আছে, এগুলো দেখতে পারো, যেমন শিক্ষাক্ষেত্রে আইসিটির নেতিবাচক প্রভাব, ইতিবাচক প্রভাব, যেগুলো ওখানে বললাম। তুমি যদি 2 ঘন্টা শুধু পড়ো, 2 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিছু যে হচ্ছে এই টাইপের প্রশ্ন দিয়েছে, সৃজনশীল টাইপের। করোনা কালে রবি অনলাইনে ক্লাস করছে, ভিডিও কনফারেন্সে শিক্ষক সহপাঠীর পড়াশোনা শুনছে, কিন্তু একই সাথে সে মোবাইল গেম ও সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করা পড়াশোনার মনোযোগ কমে গেছে, চোখের সমস্যা দেখা দিয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে রবির ক্ষেত্রে আইসিটি ইতিবাচক নেতিবাচক, ওখানে যে পড়লাম আইসিটি আসলে ইতিবাচক প্রভাব কি, আসলে নেতিবাচক প্রভাব কি। তো একেবারে একটা সোজা একটা চ্যাপ্টার, তোমরা যদি একটু সময় নষ্ট করো, ঠিক আছে, বা সময় নষ্ট করো বলতে বলতে একটু যদি সময় দাও, আমার মনে হয় এটা পড়তে বেশি সময় লাগবে না, আল্লাহর রহমতে ভালো করবা। এবং আমি মনে করি এই চ্যাপ্টার, আইসিটি চ্যাপ্টারে অনেক ভালো নাম্বার তোলা সম্ভব, কারণ এখানে তুমি লিখলে যা লেখবা সেই নাম্বারই পাবা তুমি। সেক্ষেত্রে যেহেতু এটা সবার জন্যই প্রযোজ্য এই সাবজেক্টটা। ঠিক আছে, ধন্যবাদ।